আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু ডেঙ্গি বা ডেঙ্গু যেটা উচ্চারণ করি নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা ভাইরাল ফিভার যেটা মসকিউটো বর্ন আর কি, এবং এটা আমাদের ইয়ারলি মরবিডিটি এবং মর্টালিটি শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি একটা হিউজ কজ আর কি, একটা মেজর ভাগের জন্য দায়ী থাকে। তো আমরা এটা নিয়ে একটু আলাপ করি। এটার আমি হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টগুলি নিয়ে খুব একটা ডিটেলসে যাব না, সেটা আমি হচ্ছে এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। আমরা আজকে মেডিসিনের উপরেই বেশি ফোকাস করব। তো আমাদের হচ্ছে ভেক্টরগুলি তাও একটু আমি উল্লেখ করছি। এইডিস জেপ্টি, এইডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশে বেশি ইমপ্লিকেটেড। পার্টিকুলারলি এইডিস জেপ্টি যেটা, এটা বেশি কমন। 4টা সেরোটাইপ আছে এবং এইটার হচ্ছে একটা সেরোটাইপের ইনফেকশনের পর হচ্ছে সেটার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে, বাট তারপরে হচ্ছে অন্য সেরোটাইপ যদি ইনফেক্ট করে, সেক্ষেত্রে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করতে পারে, যেটা আমরা একটু পরে আসতেছি। তো এটার স্পেকট্রাম হচ্ছে অ্যাসিমটোমেটিক ডিজিজ থাকতে পারে, কোনো সাইন সিমটম নেই, সিম্পলি জাস্ট ইনফেকশন হয়ে নিজে নিজে রিজলভ হয়ে গেছে, ইট মেই হ্যাপেন। এরপর হচ্ছে সিমটোমেটিক ইনফেকশন হতে পারে, যেটার আবার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এর মধ্যে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড ভাইরাল ফিভার, অনেকটা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের মতো, এটা কিছু বোঝা যাচ্ছে না, এরকম অবস্থায় আছে। আর এরপরে হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভার, যেখানে হচ্ছে ফিভার, মায়ালজিয়া, আর্থালজিয়া, দেন হচ্ছে রেট্রোঅরবিটাল পেইন, যে নর্মাল ফিচার্সগুলো থাকে, হেডেক, এই জিনিসগুলো আর কি ডেভেলপ করতে পারে। এর সাথে হচ্ছে যদি হেমোরেজিক ম্যানিফেস্টেশনসগুলো ডেভেলপ করে, টর্নিকেট টেস্ট পজিটিভ হয়, স্পন্টেনিয়াস ব্লিডিং যদি দেখা যায়, সেক্ষেত্রে এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটা আমরা ডিএইচএফ হিসেবে অ্যাব্রিভিয়েট করে থাকি, সেটা হতে পারে। এর সাথে যদি শক ডেভেলপ করে এবং ফ্লুইড লিকেজের কোনো সাইন্স অ্যান্ড সিমটমস থাকে, দেন হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম বা ডিএসএস ডেভেলপ করতে পারে, যেটা প্যাথোলজি এখানে দেওয়া আছে। যেটা বললাম যে এক সেরোটাইপের ইমিউনাইজেশনের পর যদি আরেক সেরোটাইপ দিয়ে অ্যাট্যাক্ট হয়, সেক্ষেত্রে এটা ডেভেলপ করে। এবং প্রায়র ইমিউনিটির কারণে হচ্ছে দেখা যায় যে সেকেন্ড সেরোটাইপ দিয়ে যখন ইনফেক্টেড হয়, তখন হচ্ছে ভাইরাস আপটেকটা অনেক বেশি থাকে, এই যে সেলগুলি আর কি এফসি রেসেপ্টর এক্সপ্রেস করে তাদের দ্বারা। তো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে টি সেলের অ্যাক্টিভেশনটা অনেক বেশি হয় এবং সাইটোকাইন রিলিজটা অনেক বেশি বেড়ে যায়, যেটা সাইটোকাইন স্টর্ম বলা হয়। তো এই সাইটোকাইন স্টর্মের জন্য হচ্ছে ক্যাপিলারি লিকেজ এন্ড ডিআইসি ডেভেলপ করতে পারে, যেটা হচ্ছে শক হিসাবে ম্যানিফেস্ট করে থাকে। তো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি আলোচনা। এবার আমরা ম্যানেজমেন্টে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স। তো এটার একটা শর্ট ইনকিউবেশন পিরিয়ড, লেস দ্যান 1 উইক, 2 থেকে 7 দিনের হয়ে থাকে। একটা শর্ট প্রোড্রোমাল পিরিয়ড থাকে, মানে ইনফেকশনের শুরুতে হচ্ছে 2 দিন ফিভার, হেডেক, ম্যালাইজ এগুলো থাকে। দেন হচ্ছে যে একদম প্রপার ফিভারটা শুরু হয়, যেটা ব্রেকবোন ফিভার বলে, একদম হচ্ছে আমাদের মানে হাড়মর্মর রোগ আর কি বাংলায় বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে জেনারেলাইজড পেইন থাকে, তারপরে হচ্ছে ব্যাক এক থাকতে পারে, তারপরে হচ্ছে আর্থালজিয়া, মায়ালজিয়া থাকতে পারে ফিভারের সাথে, মানে দ্য মাসল পেইন, জয়েন্ট পেইন, পিঠ ব্যথা, এবং ওভারঅল আর কি লাস্ট স্টেজে জেনারেলাইজড একটা পেইন থাকে। এটা আসলে লাস্ট স্টেজ, এটার জন্যই আর কি ব্রেকবোন ফিভার বলে। আর এখানে ওয়ার্থ নোটিং যে আর্থালজিয়ার চেয়ে মায়ালজিয়াটা হচ্ছে মোর প্রমিনেন্ট ইন কেস অফ ডেঙ্গি। আর্থালজিয়া, আর্থ্রাইটিস, এগুলো চিকুনগুনিয়ার জন্য বেশি পজিটিভ ফাইন্ডিং। আর প্লুরাইটাস যদি থাকে, সেটা জিকা ভাইরাসের জন্য মোর স্পেসিফিক বলতে পারি আমরা, বা মোর ইন্ডিকেটিভ। আর হচ্ছে ফিভারের প্যাটার্নটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফিভার, এটা 4th বা 5th ডেতে একটা ব্রেক থাকে, দেন আবার কন্টিনিউ করে, এরকম টোটাল 7 দিনের মতো চলে। এটাকে বলে হচ্ছে স্যাডেল ব্যাক ফিভার, মানে এরকম কন্টিনিউ করে, এরকম একটা স্টপ হয়, আবার কন্টিনিউ করে, মানে ঘোড়ার যে সিটটা, ঘোড়ার পিঠে বসার, সেটার মতো আর কি, স্যাডেল ব্যাক। তো এই হচ্ছে আমাদের ফিভারের প্যাটার্ন। এরপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখার আগে র্যাশটা দেখি। র্যাশটা ইম্পর্ট্যান্ট বেশি। র্যাশটা হচ্ছে ফার্স্ট 1 or 2 ডেতে হচ্ছে ফেইন্ট ম্যাকুলার র্যাশ থাকে। ম্যাকুলা বলতে হচ্ছে একটা ওয়েল সার্কামস্ক্রাইবড একটা ফ্ল্যাট লেশন, এরকম একটা স্কিন যদি থাকে, এরকম ফ্ল্যাট, কোনো উঁচু নিচু নেই, এরকম হচ্ছে একটা ওয়েল ডিমার্কেটেড লেশন থাকে। এটা ইউজুয়ালি 1 সেন্টিমিটারের চেয়ে কম হলে আমরা ম্যাকুলা বলি, এবং 1 সেন্টিমিটারের চেয়ে বেশি হলে এটাকে প্যাচ বলি। তো এরকম একটা ম্যাকুলার র্যাশ থাকে, ফেইন্ট, মানে কালারটা খুব একটা স্পেসিফিক্যালি লাল হয় না এখনও, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে। এটা ফার্স্ট 1 or 2 ডেতে হয়। দেন 3 থেকে 5 নম্বর দিনে হচ্ছে র্যাশটা, মানে 5 ডে পর্যন্ত লাস্ট করে। র্যাশটা ম্যাকুলো প্যাপিউলার হয়। প্যাপিউলা হচ্ছে এলিভেশন, মানে এলিভেটেড একটা স্কিন লেশন, এবং এটার সঙ্গে ম্যাকুলো থাকে, মানে ম্যাকুলাও থাকে, প্যাপুলাও থাকে, দুইটা একসাথে থাকে, যেটাকে আমরা মরবিলিফর্ম বলি। মরবিলিফর্ম হচ্ছে ম্যাকুলা প্লাস প্যাপুলা আমরা বলতে পারি, বা ম্যাকুলো প্যাপুলার। স্কারলেট র্যাশ, স্কারলেট মানে ফেইন্ট কালার ছিল, সেটা এখন একটা ডিপ কালার নিছে।
আর এটা ডিস্ট্রিবিউশনটা কেমন, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, মানে হচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে বেশি যাচ্ছে। বাট এটা হচ্ছে পাম অ্যান্ড সোলস, মানে হাতের তালু এবং পায়ের যে পাতা এগুলি হচ্ছে স্পেয়ার করে। এ হচ্ছে আমাদের র্যাশের বৃত্তান্ত। এরপর হচ্ছে আমরা অ্যাডিশনাল কয়েকটা ফিচার্স অফ ক্লাসিক ডেঙ্গু ফিভার দেখব। আমাদের অ্যাবডোমিনাল ফিচার্স আছে কিছু, আমাদের অ্যানোরেক্সিয়া নজিয়া ভমিটিং একবারে আমরা বলতে পারি। তারপর হচ্ছে অকুলার, চোখের কিছু ম্যানিফেস্টেশন আছে, যেটা রেট্রোঅরবিটাল পেইন একটু আগে বলছি, এখানে বলছে সেটাকে পেইন অন আই মুভমেন্ট, ডেভিডসনে বলা, যে চোখ নাড়ালে ব্যথা করে। স্ক্লেরাল ইনজেকশন, মানে হচ্ছে এটা বাইরে থেকে ইনজেকশন দিচ্ছে না, স্ক্লেরাটা ভেইনগুলি আর কি ডিস্টেন্ডেড, এর জন্য লাল একটা মানে কনজেশন আর কি বলতে পারি, সেটা হচ্ছে ল্যাক্রিমেশন, চোখ থেকে পানি পড়তে থাকে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু ফাইন্ডিং থাকতে পারে, ফেরেঞ্জাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলি থাকতে পারে। আদার্স ফিচার যেগুলো আছে সেটার মধ্যে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বেশ ইম্পর্টেন্ট, যদিও রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বলে আমরা প্রথমে এন্টেরিক ফিভারের কথা মনে পড়ে, ডেঙ্গিতেও হতে পারে। ডিসগাইসিয়া মানে হচ্ছে অল্টার্ড টেস্ট সেন্সেশন, প্রোস্টেশন মানে হচ্ছে খুবই খুবই উইক, এক্সট্রিম উইকনেস, প্রোস্টেশন আর কি। এরপরে হচ্ছে হাইপারএস্থেশিয়া, মানে টিংলিং সেন্সেশন, মানে নর্মালি যা ফিল করার কথা তার চেয়ে বেশি আর কি সেন্সেশন ফিল করা, এই জিনিসগুলি আর কি ডেভেলপ করতে পারে। তো এই জিনিসগুলো আর কি 5 দিন পর র্যাশ রিজলভ হয়ে যায়, 7 দিন পর ভাইরাল ফিভারটা নর্মালি রিজলভ হয়ে যায়। দেন হচ্ছে একটা কনভ্যালেসেন্স ফেজ, মানে হচ্ছে আমাদের ভালো হয়ে যাওয়া পরবর্তী যে সিচুয়েশনটা, এটা হচ্ছে একটা প্রলংড ফ্যাটিক সিনড্রোম, বহু দিন ধরে ফ্যাটিক থাকে। আমার পার্সোনালি ডেঙ্গি হয়েছিল, তো আমার প্রায় 1 মাসের মতো ছিল, এরকম ফ্যাটিক ছিলাম। তো এই জিনিসগুলি হচ্ছে নর্মালি হয়ে থাকে। তো আমি হচ্ছে একটু মুছে পরের স্টেপে যাচ্ছি, ওয়ার্নিং সাইন্সে। ওয়ার্নিং সাইন্স অফ ডেঙ্গু 6টা আছে, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট রিটেন অ্যান্ড ভাইভা দুইটার জন্যই। তো এইটা আমি একটু সহজে মনে রাখার ট্রাই করছি, এটা আসলে ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স লজিক্যালি, বাট জাস্ট মনে রাখার সুবিধার্থে এটা বলছি। তো আমি হচ্ছে লিভারের কথা মনে করি ওয়ার্নিং সাইনের কথা চিন্তা করলে, আর হচ্ছে প্লেটলেটের কথা চিন্তা করি। প্লেটলেট আঁকলাম, প্লেটলেটগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, এর কারণে হচ্ছে লো প্লেটলেট কাউন্ট থাকবে এবং এর জন্য ব্লিডিং ডায়াস্থিসিস বেশি থাকবে, মিউকোজাল ব্লিডিংয়ের টেন্ডেন্সি বেশি। প্লেটলেট দিয়ে এই 2টা পয়েন্ট আমি মাথায় রাখলাম। এরপরে হচ্ছে বাকি 4টা পয়েন্ট লিভার থেকে আসবে। লিভারটা সাইজে বড় হয়ে যাবে। হেপাটোমেগালি এটা হচ্ছে 2 সেন্টিমিটারের চেয়ে বড় সাইজের হবে, এটা বলা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিভারের ইনফ্লামেশন হয়, হেপাটোমেগালি হলো, সো ইনফ্লামেশনের জন্য অ্যাসাইটিস ডেভেলপ করবেন। এই অ্যাসাইটিস ডেভেলপ করলো, এই জন্য হচ্ছে নাম্বার 3 আমাদের ফ্লুইডটা এক্সট্রা স্পেসিং হয়ে গেল, হেমাটোক্রিটটা বেড়ে যাবে। তো এই একটা পয়েন্ট। আর হচ্ছে হেপাটোমেগালি হলো এই অ্যাবডোমিনাল ডিস্টেনশনের জন্য একটা ডিসকমফর্ট ক্রিয়েট হবে। নাম্বার 4 হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, এবং এই অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হলো পেটে চাপ দিল, সো আমাদের হচ্ছে এর সাথে পারসিস্টেন্ট ভমিটিং ডেভেলপ করবে, ভমিটিং। তো আমরা হচ্ছে এই পয়েন্টগুলি আবার দেখি। ওয়ার্নিং সাইন্স আমাদের অ্যাবডোমিনাল টেন্ডারনেস আছে, যেটা ডিসকমফর্ট দিয়ে আমরা মাথায় রাখছিলাম, পারসিস্টেন্ট ভমিটিং আছে, সাইন্স অফ ফ্লুইড অ্যাকুমুলেশন যেরকম অ্যাসাইটিস আমরা মাথায় রাখছিলাম, সাথে মাথায় রাখবো প্লুরাল ইফিউশন। মিউকোজাল ব্লিডিং হবে এই প্লেটলেটের সমস্যার জন্য। এছাড়াও হচ্ছে প্লেটলেট কাউন্ট কম এমনটাই শুধু কজ না, এছাড়া ক্যাপিলারি ফ্র্যাজিলিটি বেড়ে যায় এসের জন্য, এই ডেঙ্গির জন্য। এই জন্য মেনলি ব্লিডিংটা হয়, কারণ প্লেটলেট কাউন্ট অনেক কমে গেলেও ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ নাও করতে পারে, আবার অনেক হাই প্লেটলেট থাকা সত্ত্বেও পিটিকিয়া পারপিউরা এগুলো ডেভেলপ করতে পারে। সো এটা মিউকোজাল ব্লিডিং কেন হয় আমাদের ভাইভা জিজ্ঞেস করলে আমরা বলবো যে ক্যাপিলারি ফ্র্যাজিলিটি বেড়ে যায় ডিউ টু ভাইরাল ইনফেকশন, সাইটোকাইন মেডিয়েটেড ড্যামেজ আর কি সোজা কথা। আর প্লেটলেট কাউন্ট কমে যায়, এটাও অ্যাডজাঙ্ক্ট হিসাবে আমরা বলতে পারবো। এনিওয়েজ আমাদের প্লেটলেট কাউন্ট কমে যায় ভাইরাল ড্যামেজের জন্য, হেপাটোমেগালি তো বললামই, আর সাথে হচ্ছে র্যাপিডলি হেমাটোক্রিটটা বেড়ে যায়। তো এই দুইটার সাথে র্যাপিড আমাদের বলতে হবে, যে র্যাপিড হেমাটোক্রিট ইনক্রিজ আর হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, এটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা একটা জিনিস আসি, সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। হচ্ছে ডেঙ্গি হেমারেজিক ফিভার, যেটা এইটার মানে কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আর কি, মানে এগুলি হচ্ছে সিস্টেমিক ইনভলভমেন্টের জন্য একটা এক্সপ্যান্ডেড, মানে নর্মাল ডেঙ্গির যে ডেফিনেশন তার বাইরে চলে যাচ্ছে আমরা। তো আমি এরকম একটা চার্ট আকারে এটা মাথায় রাখার জন্য বানাইছি ছবি এঁকে, একদম টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত আমরা চিন্তা করবো। একদম মাথায় আছে আমাদের ব্রেইনে হচ্ছে আমাদের যে সমস্যা হতে পারে, যে আমাদের সিজার ডেভেলপ করতে পারে। আর একটা জিনিস আমি একটু বলে নিই, যে সব জায়গায় হচ্ছে হেমোরেজটা কমন, যেহেতু ডেঙ্গি হেমোরেজিক ফিভারেরই এটা কমপ্লিকেশন বা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। সো এই হেমোরেজটা মাথায় রাখবো। সিজার এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয়, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে এনক্যাফেলোপ্যাথি, অ্যাসিম্পটিক মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, এনক্যাফেলোপ্যাথি। তারপর হচ্ছে যেহেতু ভাইরাল ইনফেকশনের জন্য হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস,
ডেভেলপ করতে পারে। এই কয়টা মাথায় রাখলাম আমরা। চোখ থেকে মাথায় রাখবো হচ্ছে ম্যাকুলার হেমোরেজ, এখানেও হেমোরেজ হচ্ছে ম্যাকুলার হেমোরেজ, এবং হচ্ছে সাথে অপটিক নিউরাইটিস, এটা ডেভেলপ করতে পারে। এরপরে হচ্ছে আমরা মুখটা শেষ করলাম, এখন হচ্ছে আমরা একটু নিচে নামলাম, আমরা মাসেলে আসি। যে বাইসেপসে হচ্ছে এই ইসের জন্য ভাইরাল মেডিয়েটেড ইনফ্ল্যামেশন হতে পারে, এসে মাসেলে মায়োসাইটিস ডেভেলপ করতে পারে, যার কারণে আমরা ক্রিয়েটিনিন কাইনেসটা ইনক্রিজ পাবো, এবং এখান থেকে র্যাবডোমায়োলাইসিসও ডেভেলপ করতে পারে, র্যাবডোমায়োলাইসিস। এখন হচ্ছে আমরা আমাদের থোরাক্সে আসি। থোরাক্সে হচ্ছে আমাদের হার্ট আছে, লাংস আছে। হার্টে হচ্ছে এই যে মায়োসাইটিসটা হার্টেও হতে পারে, হার্টের মাসেলে মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। তাছাড়া হচ্ছে হতে পারে কন্ডাকশন ডিফেক্ট ডেভেলপ করতে পারে, যে এভি বান্ডলে ব্লক বা সাইনোট্রিয়াল নোডে সমস্যা, সো কন্ডাকশন ডিফেক্ট ডেভেলপ করতে পারে, পেরিকার্ডাইটিসও ডেভেলপ করতে পারে। আর হচ্ছে আমাদের লাংস আছে, লাংসে হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর হেমোরেজ হবে এখানে, পালমোনারি হেমোরেজ, সব জায়গায় হেমোরেজ। এরপরে আমরা আসি আমাদের অ্যাবডোমেনে আছে আমাদের লিভার, আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, আর হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। তো আমাদের লিভারে হচ্ছে ইনফ্ল্যামেশন করে হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস থেকে হচ্ছে পার্মানেন্ট লিভার ফেলিয়ারও হতে পারে। এই লিভারের নিচেই থাকে হচ্ছে গল ব্লাডার, সো কোলেসিস্টাইটিস হতে পারে, প্যাঙ্ক্রিয়াসে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। আর হচ্ছে এই জিআই ট্র্যাক্টে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু লিমফয়েড টিস্যুর কাউন্টটা বেড়ে যায় ইসের ক্ষেত্রে, ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, ডেঙ্গিতে লিউকোপেনিয়া উইথ লিম্ফোসাইটোসিস ডেভেলপ করতে পারে। সো মানে এটা সব ভাইরাসের ক্ষেত্রে। সো পেয়ার্স প্যাচের হাইপারপ্লেশিয়া ডেভেলপ করে, পেয়ার্স প্যাচ হাইপারপ্লেশিয়া। আর হচ্ছে এরপরে আরেকটু নিচে যাই আমরা, অ্যাবডোমিনাল লাস্ট পার্ট, সেটা হচ্ছে কিডনিতে হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, আর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। সো অনেকগুলো আমরা সাইন অ্যান্ড সিমটম এখানে দেখে ফেললাম, এগুলো সব পার্ট অফ এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম। এছাড়া হচ্ছে আমাদের পোস্ট ইনফেকশাস যে ফ্যাটিক সিনড্রোম, এটা কোভ্যালেসেন্স ফেজে ছিল, এটা আমরা এটার মধ্যে ইনক্লুড করতে পারি, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, এগুলো ডেভেলপ করতে পারে আদার্সের মধ্যে। তো এই মোটামুটি আমাদের এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম। এরপরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন কী কী করবো। ইনভেস্টিগেশন হচ্ছে আমরা, যদিও এটা একটা ভাইরাল ইনফেকশন, আমাদের মাথায় আসতে পারে যে আমরা ডাব্লিউবিসি চেক করবো, বাট এই ক্ষেত্রে বাকি দুইটা চেক করা বেশি ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে সিবিসিতে প্লেটলেট কাউন্ট দেখবো, প্লেটলেট কাউন্টটা লো থাকে, আর হচ্ছে হেমাটোক্রিট দেখবো, হেমাটোক্রিটটা হাই থাকে। আর হচ্ছে ডাব্লিউবিসিটা নন স্পেসিফিক্যালি একটা লিউকোপেনিক পিকচার দেবে, যেটা আগে বলছিলাম যে লিউকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস থাকতেও পারে। তো প্লেটলেট কাউন্টটা হচ্ছে আমাদের যদি 100,000 মানে 1 লাখের নিচে নেমে যায়, সেটা হচ্ছে আমাদের জন্য একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, একটা ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন, এবং এটা গ্রেড 2 যে ডেঙ্গি সিনড্রোম সেটার একটা পার্ট বলতে পারি। ডেঙ্গি সিনড্রোম নিয়ে আমি একটু পরে বলতেছি, ওটা যেহেতু ভুলে গেছি আগে বলতে। এরপরে হচ্ছে আমাদের হেমাটোক্রিটটা 20%-এর বেশি হলে এটাও একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, যেটা বলছিলাম। এরপরে হচ্ছে আমাদের মেইন টেস্টটা ডেঙ্গির, এটা অ্যাকিউট প্রাইমারি ডেঙ্গির ক্ষেত্রে দুইটা মেজর টেস্ট, একটা হচ্ছে NS1 নন স্ট্রাকচারাল প্রোটিন 1, যেটা হচ্ছে জাস্ট ফার্স্ট ডে অফ ফিভার থেকেই ডায়াগনোসিস করা যায়, কিন্তু এটার শর্টকামিং হচ্ছে এটা 4th ডের আগ পর্যন্ত, মানে 0, 1, 2, 3 এই পর্যন্ত মোটামুটি এটা ভালো কাজ করে। 4th আর 5th ডেতে এটা অলরেডি নেগেটিভ হয়ে যায়, সো যত দ্রুত পারা যায় NS1টা করা উচিত। এটা আর্লি ডায়াগনোসিসের জন্য ভালো, এলিসা করে NS1 অ্যান্টিজেনটা দেখতে হবে। আর IgM ডিটেকশন, এটা হচ্ছে 5 নম্বর দিনের পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। 5th ডের পর থেকে এটা ডিটেক্ট করা যায়, 7th ডের পরে পরে পিক হয়, এবং হচ্ছে এটা 1 to 3 মান্থস পর্যন্ত লাস্ট করতে পারে। এটা হচ্ছে প্রাইমারি ইনফেকশনের ক্ষেত্রে IgMটা আগে আসে, এবং এটা বেশি স্পেসিফিক। এবং যদি সেকেন্ডারি ডেঙ্গি হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে IgGটা আগে কাজ করে, এটা IgMের চেয়ে আগে আসে এবং বেশি দিন থাকে। বাট ইন কেস অফ প্রাইমারি ডেঙ্গি এক্ষেত্রে হচ্ছে IgGটা পরে আসে, এবং 4 times রাইজ ইন টাইটারটা হচ্ছে সাজেস্টিভ। PCR করে হচ্ছে আমরা RNA ভাইরাস, যেহেতু ডেঙ্গি একটা ফ্লাভি ভাইরাস, এটা হচ্ছে ডিটেক্ট করতে পারে RNAটা, ভাইরাল RNA। আর হচ্ছে সাপোর্টিং এভিডেন্স হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট, লিভার ফাংশন টেস্ট করা হয়, যেহেতু আমরা দেখলাম যে এটা হেপাটোমেগালির খুব ভালো সম্পর্ক ডেঙ্গির। তো AST/ALT এটা রাইজ করে, এবং এইটাও হচ্ছে less than 5 days ডিটেক্টেড হয়। এটা কোয়েশ্চেন যখন আসবে আমাদের তো ক্লিনিক্যাল সিনারিও দেয়, যদি দেখা যায় যে 4 days ধরে এরকম ফিভার উইথ রেট্রোঅরবিটাল পেইন, পারপিউরা বা হচ্ছে র্যাশ, যাই হোক ম্যাকুলোপেপুলার র্যাশ, তো এরকম 4th ডেতে আসছে, সেই ক্ষেত্রে আমরা কী কী ইনভেস্টিগেশন দেবো? এটা যদি চাই আমরা হচ্ছে সিবিসি উইথ হেমাটোক্রিট এটা দিব,
বিশেষ করে সিবিসি প্লেটলেট কাউন্টটা আমরা আলাদাভাবে উল্লেখ করব। আমরা NS1 অ্যান্টিজেনের কথা বলবো, আর হচ্ছে আমরা এই AST ALT এটার কথা বলবো। এই কয়টা টেস্টই হচ্ছে আমাদের জন্য মেইন, আর বাকি যে টেস্টগুলো এগুলো হচ্ছে মানে পরে বেশি স্পেসিফিক আর কি। আর সাথে হচ্ছে টার্নিকেট টেস্ট। টার্নিকেট টেস্টটা হচ্ছে আমাদের এই যে গ্রেড 1 এবং 2 এর ডিফারেন্সিয়েটিং ফিচারগুলোর একটা বলা যায়, যে আমাদের হচ্ছে এই প্লেটলেট কাউন্ট কমা, হেমাটোক্রিট বাড়া, এর সাথে হচ্ছে যদি টর্নিকেট টেস্টটা পজিটিভ আসে সেটা হচ্ছে আমাদের মানে ক্লিনিক্যালি ডিটেক্ট করার জন্য এইটাই একমাত্র উপায়, গ্রেড 2। আর এইটা যদি না থাকে, যদি সিম্পলি রেট্রোঅরবিটাল পেইন, ফিভার, মায়ালজিয়া, হেডেক এগুলো থাকে, দেন এটা গ্রেড 1 বলা যায়। আর হচ্ছে যদি লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, বাট থ্রম্বোসাইটোপেনিয়া যদি এটার চেয়ে বেশি থাকে, মানে 1 লাখের চেয়ে বেশি, তখন হচ্ছে আমরা গ্রেড 1 বলি। মুখে বলার চাইতে আমি একটু লিখে দিচ্ছি, আমি একটু জায়গাটা ক্লিয়ার করে আমি সেপারেটলি গ্রেডগুলো বলে যাচ্ছি। গ্রেড 1 যেটা, এটা হচ্ছে সিম্পলি আমাদের যে নর্মাল ক্লিনিক্যাল ফিচার্স আর ল্যাব ইনভেস্টিগেশন দুইটা ক্যাটাগরিতে গ্রেডগুলো ভাগ করা হয়। তো এখানে হচ্ছে জাস্ট একটা ফিভার আছে, হেডেক আছে, মায়ালজিয়া আছে, আর্থালজিয়া থাকতে পারে, রেট্রোঅরবিটাল পেইন, এই জিনিসগুলো নর্মাল যে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের ফিচার এগুলো আছে। আর সাথে হচ্ছে আমরা লিউকোপেনিয়া দেখতে পারি ল্যাব ডায়াগনোসিসে, আর হচ্ছে প্লেটলেট কাউন্ট কম, মানে হচ্ছে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া, বাট এক্ষেত্রে হচ্ছে গ্রেটার দ্যান 1 লাখ পার কিউবিক মিলিমিটার। এটা হচ্ছে আমাদের গ্রেড 1। গ্রেড 1-এর ফিচারের সাথে যদি টার্নিকেট টেস্টটা পজিটিভ আসে, আর হচ্ছে হেমাটোক্রিট যদি 20%-এর চেয়ে বেশি, প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের চাইতে কম, এরকম যদি আসে, সেটা হচ্ছে আমাদের গ্রেড 2। গ্রেড 3 হচ্ছে এই জিনিসগুলো সেম ফার্দার গ্রেডিংয়ে, এই ল্যাব ইনভেস্টিগেশন যেটা। গ্রেড 3 হচ্ছে টার্নিকেট টেস্ট ছাড়া যদি আমাদের পজিটিভ আসে, স্পন্টেনিয়াস ব্লিডিং যদি আসে, স্পন্টেনিয়াস ব্লিডিং মানে গ্রেড 2 এর সব কিছু, গ্রেড 1 অ্যান্ড 2 এর সব কিছু প্লাস হচ্ছে স্পন্টেনিয়াস ব্লিডিং, এটা হচ্ছে গ্রেড 3। গ্রেড 4 হচ্ছে গ্রেড 3 এর সব ফিচার প্লাস প্রোফাউন্ড শক, প্রোফাউন্ড শক, এটা হচ্ছে দ্য গ্রেড 4। গ্রেড জানার দরকার কি, এটা কোয়েশ্চেন আসতে পারে। গ্রেড জানার দরকার হচ্ছে গ্রেড 2 ইজ এ ক্রাইটেরিয়া অফ হসপিটাল অ্যাডমিশন, অ্যান্ড গ্রেড 1-এরও পার্টিকুলার কিছু কিছু কেসে আবার হচ্ছে আমরা হসপিটাল অ্যাডমিশনটা ওয়ারেন্ট করে থাকে। লাইক হচ্ছে যদি গ্রেড 1-এর সঙ্গে কনকমেন্টেন্ট অন্য কোনো ইলনেস থাকে, হাই রিস্ক ফ্যাক্টর, যেরকম ডায়াবেটিস, যদি কেউ প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সিতে ডেঙ্গি, বা হচ্ছে কারো যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি থাকে, তারা হচ্ছে অ্যাডমিটেড হতে পারে। বা হচ্ছে যাদের হচ্ছে প্রপারলি অবজার্ভ করা যাবে না, হোম ট্রিটমেন্ট যাদের ক্ষেত্রে খুব একটা এফেক্টিভ না, তাদের ফ্যাসিলিটি নাই, ফ্লুইড রিপ্লেসমেন্ট, তাদের হসপিটাল তাড়াতাড়ি আসার উপায় নেই, বা হচ্ছে তাদের মনিটর করার কেউ নাই, সেক্ষেত্রে তাদের গ্রেড 1 হলে হসপিটাল অ্যাডমিশন নেওয়া যেতে পারে। আর এছাড়া অন্য কিছু ক্রাইটেরিয়া আছে হসপিটাল অ্যাডমিশনের, এটা আমরা দেখব, মানে স্পেসিফিক ক্রাইটেরিয়া। তো লেটস গো টু দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গি। এই ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে ক্লাসিক্যাল যে ডেঙ্গি ফিভারটা সেটার জন্য দেখি। এক্ষেত্রে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, এক্ষেত্রে স্পেশাল কিছু নেই। ডিহাইড্রেশন কারেকশনের জন্য জাস্ট হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট, এই একটাই থেরাপি। ব্লাড ট্রান্সফিউশন এক্ষেত্রে নর্মালি কন্ট্রাইন্ডিকেটেড যদি না তার হেমাটোক্রিটটা ফল করে অথবা সিভিয়ার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভারে সাধারণত থাকে না। সো ভলিউম রিপ্লেসমেন্টই হচ্ছে আমাদের একমাত্র আর কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়, যেরকম অ্যাসপিরিনটা অ্যাভয়েড করতে হয়, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হয়, কারণ এটা একটা ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল নিয়ে লাভ নাই। স্টেরয়েডটার লিমিটেড ইউজ, সো লিমিটেড এফিকেসি, সো স্টেরয়েডটা অ্যাভয়েড করা যেতে পারে। অ্যান্টিভাইরালসের কোনো এফেক্টিভিটি নাই, মানে কোনো এফেক্টিভ অ্যান্টিভাইরাল এখন আবিষ্কার হয় নাই, সো কিছু দেওয়া লাভ নাই। এছাড়া হচ্ছে ইন্ট্রামাস্কুলার কোনো ইনজেকশন এক্ষেত্রে দেওয়া হয় না, স্পেশালি যদি ব্লিডিংয়ের কোনো রিস্ক থাকে সেক্ষেত্রে আরোই দেওয়া হয় না, কারণ হেমাটোমা ফর্ম হওয়ার রিস্ক থাকে ইন্ট্রামাস্কুলার ইনজেকশনে। এরপরে আমরা আসি ডেঙ্গি হেমোরোজিক ফিভার বা ডেঙ্গি শক সিনড্রোম। এই ক্ষেত্রে হচ্ছে হসপিটাল অ্যাডমিশন ওয়ারেন্টেড, পার্টিকুলারলি কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমরা বললাম গ্রেড 2 থেকে শুরু হয়, বাট এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি 10টা ফ্যাক্টর আর কি বলা হয়েছে। তো প্রথমত হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন বা পোর অ্যাপেটাইট। সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে শক ডেভেলপ করতে পারে, সো শক অর ইমপেন্ডিং শক যদি থাকে, তারপরে হচ্ছে শক ডেভেলপ করলে হচ্ছে ইউরিনারি আউটপুটটা কম থাকবে, সো লাস্ট 4 to 6 আওয়ার্স যদি দেখা যায় যে লো ইউরিনারি আউটপুট খুব, সেক্ষেত্রে এটা একটা হতে পারে।
যদি যে কোনো ওয়ার্নিং সাইন ডেভেলপ করে, যেগুলো আমরা দেখতেছিলাম ওগুলো যদি ডেভেলপ করে, দেন হচ্ছে এটা বাজে কথা। কোনো সিভিয়ার ব্লিডিং টেন্ডেন্সি থাকলে এটাও একটা হসপিটাল অ্যাডমিশন ওয়ারেন্ট করে। সিভিয়ার ব্লিডিংয়ের সাথে আমরা মাথায় রাখতে পারি, ডিহাইড্রেশনের সঙ্গে আমরা আরও মাথায় রাখতে পারি হচ্ছে হেমাটোক্রিট কাউন্টটা বেড়ে যেতে পারে এই ক্ষেত্রে 10 to 20% ইনক্রিজ যদি করে, লিকেজ যেহেতু হচ্ছে, তো ব্লাড হিমোকনসেন্ট্রেশন হচ্ছে, সো এটাও একটা ফ্যাক্টর। প্লেটলেট কাউন্ট যদি কমে যায় অনেক বেশি, ডাব্লিউবিসি কাউন্ট যদি কমে যায়, যে 1 লাখের নিচে প্লেটলেট, 5,000-এর নিচে ডাব্লিউবিসি, এগুলিও ফ্যাক্টর। আর এর সাথে হচ্ছে যদি কোনো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট না থাকে, আউট পেশেন্টে বহুদিন ট্রিট করা হচ্ছে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, অথবা যদি ফ্যামিলি এক্সট্রিম অ্যাংজাইটি প্রদর্শন করেন যে এখন না নিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, প্লিজ নেন হ্যান ত্যান, তো সেই ক্ষেত্রে হচ্ছে হসপিটাল অ্যাডমিশন করা যাবে। তো এই হচ্ছে আমাদের হসপিটাল অ্যাডমিশনের ক্রাইটেরিয়া। 10টা যে কয়টা মনে থাকে একটু আমরা মাথায় রাখার ট্রাই করব। এরপরে হচ্ছে আমাদের ডেফিনেটিভ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমাদের এই ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভারের মতোই আমরা হচ্ছে ইমিডিয়েট ভলিউম রিপ্লেসমেন্ট করব, বাট জাস্ট ইন্ট্রাভেনাসলি। তো আমরা হচ্ছে আইভি ক্রিস্টালয়েডস ইউজ করে থাকি 10 to 20 মিলিলিটার পার কেজি পার আওয়ার। যদি কারো 70 কেজি হয় তার জন্য 700 থেকে 1400 মিলিলিটার পার আওয়ার আমরা দিতেছি, ফ্লুইড অ্যালোকেট করতেছি, এবং এটা ওভার 1 to 2 আওয়ার্স, মানে খুবই অ্যাগ্রেসিভ রিহাইড্রেশন আমরা বলতে পারি মোটামুটি। তো এরপরে হচ্ছে আমরা অ্যাসেস করে যে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, যদি ইমপ্রুভমেন্ট হয় দেন হচ্ছে আমরা অনেক বেশি ডোজে দিচ্ছি, তো এটাকে আর কি রিডিউস করে ফেলতে হবে। তো আমরা 20 মিলিলিটার দিচ্ছিলাম, 20 মিলিলিটার থেকে আমরা কমে 10 মিলিলিটার পার কেজি পার আওয়ার করবো, দেন হচ্ছে আবার অর্ধেক করতে পারি, 5 থেকে 6, মনে রাখার সুবিধাতে 5 মনে রাখা যায়, 5 থেকে 6 মিলিলিটার পার কেজি পার আওয়ার করতে পারবো। দেন হচ্ছে আমরা ফার্দার 2.5 বা 3, আরও অর্ধেক করলাম, 2.5 বা 3 মিলিলিটার পার কেজি পার আওয়ার করতে পারি। বাট আমাদের যে ডেঙ্গি গাইডলাইন ন্যাশনাল, সেখানে 20 থেকে 10, 10 থেকে 6, 6 থেকে 3 বলছে। আমি জাস্ট সুবিধার্থে মানে মাথায় রাখার জন্য এইভাবে বললাম। তো এইভাবে আমরা কমিয়ে দেন আলটিমেটলি এরকম জাস্ট 1 to 2 days, মানে 24 to 48 আওয়ার্স এইভাবে আমরা ফ্লুইড থেরাপি দিয়ে তাকে করতে পারি, স্টেবিলাইজ করতে পারি। আর যদি ইমপ্রুভমেন্ট নাই হয়, যদি নো ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি, ফার্স্টে অক্সিজেন থেরাপি দিই, ইমিডিয়েট অক্সিজেন থেরাপি দিয়ে আমরা রিঅ্যাসেস করি হেমাটোক্রিটটা। যদি অক্সিজেন থেরাপির পর হেমাটোক্রিটটা ইমপ্রুভ হয়, মানে যদি হেমাটোক্রিট কাউন্টটা কমে, সেটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট বেসিক্যালি, সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। কারণ হচ্ছে এখানে আমাদের ব্লাডই ডেফিসিয়েন্ট বোঝা যাচ্ছে। সো এরপরে যদি আমাদের ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পর ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়, দেন হচ্ছে আমরা ক্রিস্টালয়েডস ইনফিউশন করতে পারি ফর 24 to 48 আওয়ার্স। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, হেমাটোক্রিট যদি ফার্দার ইনক্রিজ করে অক্সিজেন দেওয়ার কারণে, দেন হচ্ছে আমরা আইভি কলয়েড সলিউশন দেবো, কলয়েড ইনফিউশন দিয়ে হচ্ছে আমরা দেখবো ইমপ্রুভমেন্ট হওয়ার পর এটাকে ক্রিস্টালয়েড দিয়ে রিপ্লেস করবো, এবং এই থেরাপিটাও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলবে। তো মোটামুটি এগুলো করার পর আমরা হচ্ছে পেশেন্টকে ফলো আপে রাখবো, তার ফ্লুইড রিপ্লেসমেন্টের পর তার ভাইটালস ঠিক আছে কিনা, পালস, ব্লাড প্রেশার, ইউরিনারি আউটপুট ঠিক আছে কিনা, তার ব্লাড দেখবো, প্লেটলেট অ্যান্ড হেমাটোক্রিট যেগুলো আর কি দেখার। তো এরপরে কোনো এভিডেন্স অফ ব্লিডিং আছে কিনা, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক কোনো এভিডেন্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা অ্যাসেস করে ফেলবো ফলো আপে। এরপরে হচ্ছে আমরা ডিসচার্জ ক্রাইটেরিয়া দেখবো যে কখন আমরা ডিসচার্জ করবো। তো বেসিক্যালি এই জিনিসগুলোই যে তার যেগুলো সমস্যাগুলো ছিল অ্যাডমিশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা, তার ডিহাইড্রেশন নাই, তার হচ্ছে শক থেকে রিকভারি হয়ে গেছে, তার ক্লিনিক্যাল ভিজিবল ইমপ্রুভমেন্ট হয়েছে, অ্যাপিটাইট ভালো, এখন ইউরিনারি আউটপুট ভালো, তারপরে হচ্ছে তার লাস্ট 24 ঘন্টায় কোনো জ্বর নাই, মানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই, তারপরেও 24 ঘন্টায় কোনো জ্বর নাই। আমার পার্সোনালি ডেঙ্গি হয়েছিল, আমার ডিসচার্জ ক্রাইটেরিয়া এটাই ছিল যে লাস্ট 24 ঘন্টা ধরে কিছু নাই, ভালো আছে। তারপরে হচ্ছে লাস্ট শক হয়েছিল, সেটা হচ্ছে 3 দিন পর্যন্ত আর কি, 3 দিনের বেশি টাইম পার হয়ে গেছে, মানে ওভার 72 আওয়ার্স আফটার লাস্ট এপিসোড অফ শক। আর প্লেটলেট কাউন্টটা 50,000, মানে হচ্ছে 250,000 আর কি, এর চেয়ে বেশি যদি হয়ে যায়। আর যদি কোনো রেসপিরেটরি সাইন্স অ্যান্ড সিমটম না থাকে, অ্যাসাইটিস বা প্লুরাল ইফিউশনের কোনো এভিডেন্স না থাকে, দেন হচ্ছে আমরা ডিসচার্জ করতে পারি। তো এই মোটামুটি আমাদের ট্রিটমেন্ট ডেঙ্গির। এরপর আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা, এটা অনেক সময় ভাইভা রিটেন দুইটাতে ধরা হয়, যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গি কীভাবে ডিফারেন্সিয়েট করবো। চিকনগুনিয়ায় মেইনলি হচ্ছে ফিভারটাও বেশি থাকে, আর মেইনলি হচ্ছে আমাদের জয়েন্ট পেন, আর্থালজিয়া, সিভিয়ার আর্থালজিয়া এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রে থাকতে পারে, ব্লিডিংটা থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস মাইনাস। ডেঙ্গিতে অবশ্যই ব্লিডিং থাকবে এবং আর্থালজিয়াটা কম থাকে, মায়ালজিয়া থাকে, আর্থ্রাইটিস থাকে না। মায়ালজিয়াটা মোর প্রমিনেন্ট, হেমোনেজেন শক এটা মোর কমনলি দেখা যায়, হেমাটোক্রিট এবং প্লেটলেটের অল্টারেশন দেখা যায়, হেমাটোক্রিট বাড়ে, প্লেটলেট কমে, এতক্ষণ তো এগুলোই বললাম। সো এটা আর কি এডিশনাল
আমাদের সাপোর্টিং এভিডেন্স। তো মেইন সোজা কথা, চিকনগুনিয়া আর্থালজিয়া, ডেঙ্গুতে ম্যালালজিয়া, এই দুইটা মাথায় রাখলেই হলো। আর চিকনগুনিয়া ব্লিডিং নাই, ডেঙ্গুতে ব্লিডিং আছে। তো মোটামুটি এই আমাদের ডেঙ্গু নিয়ে আলোচনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।